ডিয়ার ফ্রেন্ডস, কাল রাতে একটা লাইভ দেখলাম। দাদাভাই একটা ওয়াইটির দাদাভাই একটা লাইভ করছিলেন, ঠিক আছে? সেই লাইভে কে কে ছিল আগে আপনি বলে দিই আপনাদের। আমার কাছে খুব একটা নোন কেউ ছিলেন না, কিন্তু আমি এদের নাম শুনেছি। বং জয়শ্রী বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে একজন ছিলেন, দাদাভাই নিজে ছিলেন। স্ট্রিমলাইন লাইভ হচ্ছিল। কিছুক্ষণ পরে একজন দর্শক এলেন এবং সেই দর্শক যখন রিতমের এগেনস্টে বলতে শুরু করলো, তখন রিতম নিজে এসে বসলো। এই অবধি আমি শুনেছি। তারপর একজন জয়েন করলেন এবং তিনি ভার্চুয়ালি ঝগড়া করতে যখন শুরু করলেন, মানে কলতলার মাসিগিরি শুরু হলো, তখন আমি কুইট করলাম, আমি চলে এলাম ওখান থেকে, যে আর কিছু দেখার নেই। আচ্ছা, এইটুকু দেখে আমি একটা জিনিস বুঝছি, এই ট্রায়াঙ্গেল প্রেম কাহানির যে ব্যাপারটা বুঝছি, যে দুটো মেয়েরই দোষ আছে। প্রথম কথা হচ্ছে, আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, ওয়ান্স আ চিটার ইজ অলওয়েজ আ চিটার। একটা বউয়ের সাথে ফল আউট হয়েছে বলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আর একটা মেয়ের সঙ্গে সে এনগেজড হয়ে গেল, ঠিক আছে? এইবার আবার সেই প্রথম বউটাকে জোর করে এনে তার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে দালাল লাইভ করতে বসেছে যে এর তো সব কিছু শরীরের খিদে, এর তো মন বলে কিছু নেই, এদের শরীরে এত খিদে যে একটা মেয়ে ঘরে রয়েছে, তাকে রাত দুপুরবেলা টেনে বার না করলে চলছে না। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, প্রথম থেকে আমি এই জিনিসটাই তো বোঝাতে চাইছি, যে জোর করে জুড়ে দেয় কি কাপের হ্যান্ডেল, যে কাপের হ্যান্ডেল পর্যন্ত আপনি খুব শক্ত গ্লু দিয়েও জুড়ে দিলে কিছুক্ষণ পর সেটা ভেঙে যায়। জোর করে জুড়ে দিলেন, দুটো মানুষকে জোর করে একটা ঘরে পুড়ে দিয়ে এলেন, সুতরাং সংসার জোড়া লেগে গেল। সেই টিনার ব্যাপারেও আমি যখন বলতাম শুরুর দিকে, তখনই সংসার ভাঙছেন কেন, সংসার জোড়া দিন। এই কাজটা করলে কি সংসার জোড়া হয়? যে একটা ছেলের ঘরে একটা মেয়েকে জবরদস্তি ঢুকিয়ে বাইরে থেকে আপনারা দরজা লাগিয়ে দিলেন, সংসার জুড়ে গেল? আচ্ছা, এইবার আসি কাল লাইভে কি শুনলাম আমি এবং তার ইন্টারপ্রিটেশন, আমি মানে তার ব্যাখ্যা আমি কিভাবে করছি, ঠিক আছে? খুব ছোট্ট একটা ভিডিও করবো ডিয়ার ফ্রেন্ডস, কারণ এই সম্বন্ধে আমার বলার বিশেষ কিছু কথা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওয়াইটিতে ট্রেন্ডি যে টপিকগুলো, সেই টপিকগুলোকে টাচ তো করতেই হয়। অনেক দিন থেকে একবারে ওয়াইটি উথাল পাতাল যাচ্ছে এই ত্রিকোণ প্রেমের কাহানিতে, সুতরাং আমি ভাবলাম আমি একটু দেখি ব্যাপারটা কি হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে লাইভে প্রথমে ওই বং জয়শ্রী বলে যিনি আছেন, উনি ওনার বক্তব্য রাখলেন। তো উনি যেটা বললেন তার সঙ্গে কিন্তু আমি বেশ কিছুটা ভাবে একমত। উনি প্রথমে ঝিমি বলে একটি মেয়ের সম্বন্ধে বললেন, যে সে ডিভোর্স দিয়ে চলে গেছিল এবং তারপরে ঈশানী এসছে, সেও কিন্তু ডিভোর্স পেপারে সাইন করেছে। এবার একটা কথা হচ্ছে, বেশিরভাগ দর্শক, এই যে দর্শক বন্ধুটি পরে যিনি উঠে এলেন স্ট্রিমলাইন লাইভে, উনি টোটালি ঈশানীর এগেনস্টে। কারণ ওনার সেই টপিক, সেই একই সেন্টিমেন্ট যেটা আমরা টিনার কমেন্ট বক্সেও পাচ্ছি। এক দর্শক বন্ধু লিখেছিলেন না টিনাকে, এত কাণ্ডের পর, কালকে গামলা এপিসোডেরও পর, যে বাড়িতে একজন 65 বছরের বয়স্ক মহিলা একটা গামলা দেখিয়ে ওই রকমভাবে টন্ট করতে পারে নিজের ছেলের বউকে, সেই বাড়িতে কোন মেয়ে ভালোভাবে থাকতে পারে? 5 বছর ধরে মেয়েটা কিভাবে ছিল, তাহলে আপনারা বুঝতেই পারছেন ওই মহিলার কি নেচার, এবং সেই মহিলার ছেলের কি নেচার হবে। কারণ আমরা গাছে কখনো আম ফলে না, বিছুটি গাছে কি ল্যাংড়া আম ফলে ডিয়ার ফ্রেন্ডস? তো যাই হোক, সেম জিনিস, সেই রিফ্লেকশন এখানেও দেখতে পাচ্ছি। টিনার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসেছিল, সব কিছু ভুলে যাও মা, প্রথম যার হাতে সিঁদুর পড়েছ তার কাছেই ফিরে যাও। মানে সে মারুক কাটুক, মেরে ফেলে দিক, দুবেলা কাপড় কাচার মতো আছাড় মারুক, কিন্তু প্রথম তার হাতে সিঁদুর পড়েছ। কি অদ্ভুত সেন্টিমেন্ট না? এগুলোকে ইমোশনাল ফুল বলা চলে। এর সঙ্গে লয়ালিটি বা ধর্মের কোনো যোগাযোগ নেই, বেওকুফি, ইমোশনাল ফুলই বলা চলে এটাকে। প্রথম যার হাতে সিঁদুর পড়েছ, সে যদি তোমাকে বন্ধুর সঙ্গে শোয়ায়ও, তার কাছে তুমি ফিরে যাও, ঠিক আছে? এই একটা বক্তব্য। এখানেও ঠিক সেম জিনিস দেখতে পেলাম। দর্শক বন্ধুটি যিনি স্ট্রিমলাইন লাইভে উঠে এলেন, উনি ঈশানীকে অপোজ করছেন এইভাবে, যে স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী ওখানে আসবে কেন? স্ত্রী মানে এখানে ওয়াইফ, প্রথম স্ত্রী মানে ওয়াইফ, আর দ্বিতীয় স্ত্রী মানে হচ্ছে কোনো নারী। মানে একটি বিবাহিত মানুষের জীবনে আর একটি মেয়ে যখন এন্ট্রি হয়, সে দুসরি औरत হয়, সব সময়ই সে দুসরি औरत হয়। সেই জায়গাটা তাকে কোনোদিনই দেয়া হয় না, না সমাজের চোখে দেয়া হয়, না সে নিজে কোনোদিন পায়। তার নিজের মনেও সেই জিনিসটা থাকে যে প্রথমে একজন আমার জায়গায় ছিল, এবং হাজব্যান্ডের মনেও সেই জায়গাটা থাকে।
সুতরাং এই দর্শক বন্ধুটি এই কথাটি বলছেন যে ধরুন উনি নিজের দিয়ে বলছেন, নিজের উদাহরণ দিয়ে বলছেন যে ধরুন আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ঝগড়াঝাটি হচ্ছে, বনিবনা না হচ্ছে, তো আপনারা কি করবেন? একটি দ্বিতীয় প্রাণীকে এনে গুঁজে দেবেন না আমাদের ফাঁক ভরাট করার চেষ্টা করবেন? এক নম্বর কথা। বং জয়শ্রী যেটি বলেছেন, যার সঙ্গে আমি কিছুটা একমত, এই দর্শক বন্ধুর সঙ্গে আমি যতটুকু একমত ততটুকু কিন্তু আপনাদের বললাম। এই কথাটা কিন্তু ঠিক যে যে প্রথম আসে যার জীবনে তার হকটা বেশি হয়, তার হকটা ডেফিনেটলি বেশি হয়। একটা বিবাহিত ছেলে যদি দুই স্ত্রী থাকে তাহলে লিগালি এবং এথিক্যালি প্রথম স্ত্রীর জায়গা সব থেকে বেশি এবং অধিকারও সব থেকে বেশি। এই গেল। আচ্ছা, বং জয়শ্রী যেটি বললেন সেটাও কিন্তু যুক্তিপূর্ণ। উনি যেটা বললেন যে প্রথম যে স্ত্রী ঝিমি, যে সে সব কিছু ওয়াইটিতে এনেছে, আমি এই জিনিসটার একদম বিরাট খেলাপ, আমি এই জিনিসটাকে স্ট্রং অপোজ করি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটি অত্যন্ত মধুর এবং একান্ত গোপনীয় সম্পর্ক। যারা সেই সম্পর্ক মানে বাজারে নিলাম করে তাদের আমি কোনো মতেই সেই সম্পর্কের হকদার বলে মনে করি না। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যেটা বং জয়শ্রী বললেন যে ঝিমি যেভাবে মানে ওদের দুজনের সম্পর্কটিকে নিলাম করেছে, ঠিক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জলনদীপের ক্ষেত্রে। জলনদীপের হাজার দোষের থেকে সব থেকে বড় যে দোষ, যেটা ক্ষমার অযোগ্য, সেটা হচ্ছে ও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে বাজারু করে দিয়েছে, বাজারে এসে নিলাম করেছে এবং সেই সম্পর্ক বেঁচে খেয়েছে। ঝিমির ক্ষেত্রেও কিন্তু এই কথাটি প্রযোজ্য। প্রতিদিন প্রতিনিয়ত ওর লাইফে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিস সে কিন্তু অনলাইন করে দিয়েছে এবং তার হাজব্যান্ডকে, হাজব্যান্ডের পরিবারকে, প্রত্যেককে সে বাজারে এসে বিকেছে, মানে ওয়াইটের মার্কেটে এসে বিক্রি করেছে এবং তাদের বেইজ্জত করেছে। এটা বং জয়শ্রীর কথা এবং আমি সম্পূর্ণ এর সঙ্গে একমত। পয়েন্ট অফ ভিউগুলো দেখুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে নিলাম করার আমি ঘোর বিরুদ্ধে। এইবার দর্শক বন্ধুটি উঠে এলেন, উনি উঠে এসে ছানির এগেনস্টে বলতে রইলেন। কারণ যে কোনো স্ত্রীর সেন্টিমেন্ট কিন্তু এটাই হবে যে প্রথম স্ত্রী যে তার অধিকার বেশি। একটি বিবাহিত পুরুষের জীবনে যে আসে সে নিজেকে দুসরি অরাত মেনে নিয়েই কিন্তু আসে। এটি বিবাহিত পুরুষের জীবনে একটি স্ত্রীর যখন আগমন ঘটে, মানে অন্য একটি নারীর যখন আগমন ঘটে, সে প্রথমেই কিন্তু একটা বিরাট রিস্ক নিয়ে আসে। কারণ এটা কিন্তু আমারও কথা যে একজনের হয় না, যে আগের জন যে তার হতে পারলো না সে তোমার হবে তার কি গ্যারেন্টি আছে? দ্বিতীয় কথা, মানুষের জীবনে প্রথম ব্যাপারটা কিন্তু ভীষণ মাইনে রাখে। প্রথম প্রেম, প্রথম চাকরি, প্রথম বাচ্চা, প্রথম যে সন্তান মা বানায়, এই জিনিসগুলো মানুষের জীবনে কিন্তু ভীষণ এফেক্ট রাখে। সুতরাং প্রথম জিনিসটাকে সহজে ভোলা যায় না। একটি অবিবাহিত যুবক প্রথম যখন স্বামী হয়, যে মেয়েটি প্রথম তার জীবনে আসে, সেই মেয়েটি তার জীবনে যে ছাপ ফেলে, তার জীবনে পরবর্তীকালে যত স্ত্রী আসুক সেই জিনিসটা কোনোদিনই, সেই প্লেসটা সে কোনোদিনই পায় না। সুতরাং ঈশানী এই ভুলটি করেছে। এবার ঈশানীকে অনেকে মদত দিয়েছিল, শুনেছি নাকি দালাল হাতে ধরে ঈশানীকে এই ছেলেটির জীবনে নিয়ে এসেছিল। সেই দালালি আজকে জোর করে ঝিমিকে ওই রিতমের ঘরে ঢুকিয়ে দিয়ে এসছে। আচ্ছা, রিতমের অনেকগুলো কথার আমার জবাব চাই আর কি। তো রিতমকে তো আমি জিজ্ঞেস করিনি, আমার ইচ্ছেও ছিল না, কারণ ও জবাব দেওয়ার মুডে নেই। ও জাস্ট প্রচণ্ড স্পিডে কথা বলে কিছু একটা বলে পেরিয়ে যাবে। অযৌক্তিক হোক দিয়ে কথা বলার মানুষ বলে আমার মনে হলো না, তাই ওখানে আমি কোনো কথা বলিনি। আপনাদের কাছে জানতে চাই, কথাগুলো শুনুন। আচ্ছা, এখানে আর একজন দর্শক উঠলো, ওই প্রথম দর্শকটি নেমে গেলেন, উনি বাংলাদেশ থেকে দেখছিলেন। আর একজন দর্শক উঠলো, সে উঠে প্রথম দিকে বলল যে ঝিমির সঙ্গে যদি তোমার বনেই না তাহলে তুমি ডিভোর্স ফাইল করনি কেন? তুমি ডিভোর্স ফাইল করনি কেন? তুমি কোনো অ্যাকশন নাওনি কেন? তুমি ইয়ের কাছে যাওনি কেন? প্রশাসনের কাছে যাওনি কেন? নানা রকম কথা। তখন এই রিতম যেটা বললো সেটা বললো যে মেয়েরা কিছুই পারে, মেয়েরা সব কিছু পারে, একটা ছেলের সময় লাগে। এটা কিরকম কথা হলো? আইনের কাছে নারী পুরুষ কিন্তু সমান। এবং আজকে যখন জলনদীপের 498 কেস প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়, কারণ আমি আপনাদের বলেইছিলাম যে 2-2.5 মাস পরে জলনদীপের এগেনস্টে যে কেসটা করা হয়েছে ওটা ধোপে টিকবে না। 498 কেসের প্রমাণ শুধু হচ্ছে মেয়েটির ওপর শারীরিক অত্যাচার হয়েছে, মেয়েটির শরীরে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলি, আর নয়তো সিসিটিভি ফুটেজ। তো সেটা তো গ্রামের বাড়িতে অসম্ভব। তো
তো সিসিটিভি ফুটেজ তো নেই, আর ক্যামেরা খুলে কেউ নিশ্চয়ই বউ পেটাবে না। ওর গায়ে যে দাগগুলো ছিল সেই দাগগুলো ছাড়া আর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, কল রেকর্ডটা প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়তো হয়নি, সেখানে কিন্তু টিনার বাবার মুখে কথাগুলো শুনতে পাচ্ছি, পশুর মতো মেরেছে, কিন্তু সেখানে টিনার বাবার মুখেই তো শুনতে পাচ্ছি, অপোনেন্টের কোনো ইয়ে তো নেই এখানে যে অন্য কোনো লোক বলছে, অন্য কোনো লোক দেখেছে টিনার গায়ের দাগ। সুতরাং টিনার বাবার কথাটাও প্রমাণ হিসেবে ওটা গ্রাহ্য হবে না, কারণ তারা তো বাদী পার্টিরই, বুঝতে পারছো, সেম পার্টিরই। জলনদীপের এগেনস্টে 498 কেস যখন খারিজ হয়ে যায়, তখন আমরা কি বুঝতে পারি না যে নারী পুরুষের সমান অধিকার, আদালত শুধু প্রমাণ চেনে? এখানে তো একটি নারী আবেদন করেছিল ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের জন্যে, হাজব্যান্ডের শাস্তি দাবি করেছিল যে আমাকে মেরেছে তার জন্য ওকে শাস্তি দাও, কিন্তু প্রমাণ দিতে পারেনি বলে কই তার আবেদন তো মানা হয়নি। তাহলে এখানে রিতম লাইফে যেটা বললো, মেয়েরা কিছুই করতে পারে, যা খুশি করতে পারে, ছেলেদের টাইম লাগে। যেখানে আইন, সেখানে নারী পুরুষ কি আইনের সামনে তো দুই সমান। এবং এককালে আমি শুনেছিলাম যে কোনো মেয়ে যদি তার স্বামী বা শ্বশুরবাড়ির সম্বন্ধে জাস্ট পুলিশ থানায় গিয়ে বলে যে আমি অত্যাচারিত হচ্ছি, তাহলেই নাকি স্বামী এবং শ্বশুরবাড়ির হাতে দড়ি পড়ে যায়, কোনো প্রমাণ দিতে হয় না। কিন্তু জলনদীপের কেসটা প্রকৃষ্ট প্রমাণ যে ব্যাপারটা তা নয়, তাই না? তাহলে এখানে রিতমের কথাটা কিন্তু আমার খুব একটা বিশ্বাসযোগ্য লাগছে না। দ্বিতীয় কথা, দর্শকটি বললেন যে ঝিমিকে তোমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে, ব্যাপারটা কি? প্রথম কথা হচ্ছে, কাউকে জবরদস্তি কারোর বাড়িতে ঢুকিয়ে দিলেই কি সংসার জোড়া লেগে যায়? কি অদ্ভুত কথা! এ কি দুটো কাগজ জোড়া লাগছে ফেভিকল দিয়ে? কাগজ জোড়া লাগলেও সেখানে দাগ থেকে যায়। আচ্ছা, এখানে রিতম যেটা বললো যে ও আর ঈশানী বাইকে করে ঘুরতে গেছিল, তো ঈশানী বলল আমি ড্রেসটা চেঞ্জ করব, যার জন্য ঈশানীকে ও নিজের বাড়িতে ড্রপ করে দেয়। ঈশানী ড্রেস চেঞ্জ করতে গেছে, এমন সময় ওর কাছে ফোন আসে, শিগগিরই এসো, তোমার সঙ্গে এক্ষুনি কথা বলা আছে। তো ও দৌড়তে দৌড়তে বাড়ি যায়। বাড়ি গিয়ে ওখানে একজন সমাজসেবী মিসেস চক্রবর্তী, নামটা আমি নিচ্ছি না, মিসেস চক্রবর্তী বললেন যে ঝিমি এবং ঝিমির মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তুই এক্ষুনি গিয়ে নিয়ে আয়। তা এগুলো সব কিন্তু রিতমের ভার্সন। সে আপত্তি করতে না করতে বললো না তুই নিয়ে আয়, যথেষ্ট জোর দিয়ে বলাতে সে তাদের নিয়ে আসে, এবং তখনও ছেলেটি নাকি জানে না যে সে ওখানে ওভারনাইট থাকবে। এইবার নানা রকম কথাবার্তা হবার পর তারা ঝিমিকে ওখানে ছেড়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, ঝিমি নাকি নিজেও চাইছিল না ওখানে থাকতে। তারপরে ওরা যখন চলে যায়, ঝিমি পেছন পেছন বেরিয়ে আসে এবং গাড়ির পেছন পেছন পর্যন্ত ধাওয়া করে যে আমাকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো। কিন্তু সঙ্গে যে সমাজসেবীটি এসেছিলেন মিসেস চক্রবর্তী, তিনিও যথেষ্ট বকাবকি দেন, এবং বাকি যারা তারা যথেষ্ট বকাবকি দিয়ে বলে তোকে আজ এখানেই থাকতে হবে বলে চলে যায়। এই সময় ঝিমি নাকি রাস্তায় শুয়েও পড়ে, এবং ঝিমি বলে যেখানে ভালোবাসার জায়গাটাই নেই, যেখানে রিতম আমাকে ভালোই বাসে না, ভালোবাসার জায়গাটাই নেই, সেখানে জোর করে আমি থেকে কি করব? এইটা হচ্ছে একদম খাঁটি কথা, একদমই খাঁটি কথা। একটা মানুষকে একজনের ঘরে জোর করে ঢুকিয়ে দিলে কি সংসার জোড়া হয়? তাহলে ভাড়াটে আর বাড়িওয়ালার যা সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের কি সেই সম্পর্ক? তো যাই হোক, তো ওখানে নাকি সে গাড়ির আগে মেয়েটি শুয়ে পড়ে, তা সত্ত্বেও ওরা তাকে নিয়ে যায় না, কান্নাকাটি প্রচণ্ড করতে থাকে, এবং বাধ্য হয়ে তখন মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে, এবং ওকে বাড়িতে রাখার জন্য, ঝিমিকে বাড়িতে রাখার ব্যাপারে এরা সবাই মিলে নাকি আপত্তি করেছিল। রিতমের বাবা মা দুজনে মিলেই আপত্তি করেছিল, এবং রিমিরও ইচ্ছে ছিল না। ঠিক আছে, এই অবধি আমি লাইভে দেখে চলে এলাম। শুধু আমার ওই জিনিসটা বড় বাজে লাগলো, খটকা লাগলো, বেবুনিয়াদ লাগলো যে একটি মেয়ে সবকিছুই করতে পারে, ছেলেদের কাছে সময় লাগে কেন? আইনের ব্যাপারে এটা বলা হয় তাহলে এটা বেসলেস কথাবার্তা। একটি মেয়ে গিয়ে যখন বলে তার এফআইআরও লোকে যেভাবে নেয়, একটি ছেলে যখন গিয়ে বলে তার এফআইআরও লোকে, মানে পুলিশ থানায় ঠিক একই ভাবে নেয়, অন্তত আজকালকার দিনে নেয়। প্রমাণ দিয়ে তো কথা বলছি। জলনদীপের 498 কেসটা দেখো, আগেকার দিনে যেমন শোনা গেছিল যে মেয়ে যদি গিয়ে শ্বশুরবাড়ির এগেনস্টে, স্বামীর এগেনস্টে জাস্ট বলে যে এরা এই করেছে, প্রমাণ লাগে না, তারা অ্যারেস্টেড হয়ে যায়। এখন কি তাই হচ্ছে? চোখের সামনে তো আমরা দেখছি বাইজাত বাড়ি হয়ে যাচ্ছে প্রমাণ দিতে পারছে না বলে। ঠিক আছে, এইবার শুনুন, দালাল এদিকে নিজের নিজের চ্যানেলে বসে এক্সটেন্সিভ করছে, কি বলে ওটাকে,
যে একটি মেয়ে ওই বাড়িতে আছে, তাকে টেনে হিঁচড়ে ওই বাড়ি থেকে বার করতে হবে শরীরের খিদে। ওর তো শরীর ছাড়া আর কিচ্ছু নেই, ওর তো মন নামক কোনো পদার্থই নেই। ঝিমি নামক মেয়েটি কিন্তু নাকি কারণ আমরা তো ঝিমির কথা শুনিনি, ঝিমি নামক মেয়েটি নাকি বলেছিল, রিতম বলছে যে ঝিমি বলেছিল যে আমি এখানে থাকবো না, কারণ আমাদের মধ্যে সেই ভালোবাসার জায়গাটা নেই। রিতম যখন আমাকে মন থেকে চাইছে না, তাহলে আমি থেকে কি করব? এইটাই কিন্তু আসল কথা, এইটাই আসল কথা। এখনো তোমরা যারা টিনার ক্ষেত্রেও বলো যে মিলে যাও, ব্যাপারটা তা নয়। আজ দুটো প্রাণীকে জোর করে জুড়ে দিলে, সে বাচ্চার মুখ দিকে হোক আর যারই মুখ দেখে হোক, জোর করে জুড়ে দিলে সেই জিনিসটা সুখের হয় না। তো যাই হোক, তো দালাল চিল্লাতে বসেছে নিজের চ্যানেলে। কারণ কি, দালাল ওই ঝিমিকে ওই ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যাপারে সেও নাকি অ্যাক্টিভ ছিল। এবার আবার একটা জিনিস শুনছি যে ঈশানীকে রিতমের জীবনে আনার ক্ষেত্রেও কিন্তু দালালের ভূমিকা ছিল। তাহলে এই মানুষটি কত বড় দোগলা, তোমরা কি বুঝতে পারো না? এ আজকে সমাজসেবী তকমা নিজের গায়ে লাগাতে চাইছে কোন অ্যাঙ্গেল থেকে, এবং কোন দর্শকেরা একে সাপোর্ট করছে? কি অদ্ভুত না? শরীরের খিদে, তাই মেয়েটিকে কিছুতেই ওখানে থাকতে দেবে না, তাকে বার করে তবে ছাড়বে। ওই শরীরের খিদেটুকু শোনার পরই আমি তুরন্ত চলে এসেছি ওই লাইভ থেকে, কারণ আর কিছু শোনার ওখানে বাকি নেই। তাহলে আমার এখানে এইটুকুই বক্তব্য যে কোনো মেয়ের কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার আগে 10 বার ভাবা উচিত, 10 বার ভাবা উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে যে একজনের হতে পারে না, সে অন্যজনের কি করে হবে? এত সহজে হতে পারে কি, যদি না কোনো ঠোস কারণ থাকে? প্রথম জনের সঙ্গে বিচ্ছেদের কোনো ঠোস কারণ কি ছিল, সেটা আগে দেখতে হবে, ঠিক আছে? আর সেই ছেলেটিরই বা কিরম ক্যারেক্টার যে একজনের সঙ্গে একটা বিচ্ছেদ হতে না হতেই একটা হাত সে ধরে ফেলে, এবার তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন আবার সে আগেরটার কাছে ফিরে আসে। এ আবার কিরকম ক্যারেক্টার? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, নিজেদের যে এই নোংরামোগুলো এগুলো ওয়াইটিতে বেচা এবং পয়সা কামানো, এইটাই হচ্ছে ব্যাপার। কারণ রাত্রিবেলা ঈশানীর আবার একটা ভিডিও দেখলাম, ওই 3 লাইনই দেখেছি, বেশিক্ষণ এগুলো বরদাস্ত করা যায় না। সেখানে ঈশানী বলছে এবার থেকে সব কিছু তোমরা আমার ওয়াইটিতে দেখবে, আমার রাগ দুঃখ ফ্রাস্ট্রেশন ওয়াইটিতে দেখবে। মানে ওয়াইটিতে নোংরামো ছড়াবার কোমর কষে প্রতিজ্ঞা এরা 3 জনে মিলেই আবার দ্বিতীয়বার করলো। আমার এইটুকুই বলার আছে। আর সব থেকে বিরক্ত লাগছে দালালের ভূমিকায়। দালাল সংসারটা ভাঙলো, একটি মেয়েকে ওর জীবনে নিয়ে এলো, একটি কাপলের জীবনে নিয়ে এলো, আবার এখন ওই মেয়েটিকেই সেই কাপলের জীবন থেকে সরাতে চাইছে। এই মানুষটার, এই দালাল নামক প্রাণীটার মাথায় গন্ডগোল আছে, কিন্তু এ নিজের চ্যানেল গ্রো করার জন্যে, নিজের পয়সা কামাবার জন্যে এবং নিজের মস্তিষ্ক বিকৃতির জন্য মানুষের জীবন নিয়ে খেলছে। এটা কি কারোর চোখে পড়ছে না? See you in the next video.